অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে রমেশ নামে এক লোক বাস করত। গ্রামে ঘুরে ঘুরে লেজ ফিতে ফেরি করাই ছিল তার কাজ। মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত নীচ আর কুসংস্কারাচ্ছন্ন। নিজের স্ত্রীকে সে মানুষ বলেই গণ্য করত না, বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত আর দাসীর মতো খাটিয়ে মারত। ভালো করে শুনে রাখ বাসন্তী, এবার কিন্তু আমার ছেলেই চাই। যেমন করেই হোক, এবার যেন কোনো ভুল না হয়। যদি এবারও ছেলে না হয়, তবে এই বাড়ির থেকে চিরকালের জন্য বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে রাখিস। এ কি কথা বলছেন আপনি? এতে আমার কি হাত আছে? সন্তান তো ওপরওয়ালার দান। ছেলে হবে না মেয়ে, তা কি মানুষ আগে থেকে জানতে পারে? সব তো তারই ইচ্ছে। চুপ কর, তোর এই ফালতু জ্ঞান আর অজুহাত আমাকে শোনাবি না, বুঝেছিস? আমার শুধু একটা ছেলে চাই, ব্যাস। যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস, তবে তোর কপালে কি দুঃখ আছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, খুব ভালো করেই জানি। এর আগে আপনি আমার ফুটফুটে দুটো মেয়েকে গলা টিপে মেরে ফেলেছেন, কিন্তু এবার আমি তা হতে দেব না। তোকে তো আগেই বললাম আমার কোনো মেয়ে চাই না। আমি মেয়েদের দু চক্ষে দেখতে পারি না, ঘৃণা করি, ঘৃণা। আমার বংশের প্রদীপ জ্বালাতে শুধু একটা ছেলেই চাই। এ কথা বলে গটগট করে রমেশ খাট থেকে নেমে চলে যায়। কিছুদিন পর বাসন্তীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে। হে উপরওয়ালা, এবারও যদি মেয়ে জন্মায়, তবে ওই রাক্ষসটা তো তাকেও শেষ করে দেবে। না না, আমি থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কোথায় যাব, কি করব? সারাদিন ফেরি করে সন্ধ্যায় রমেশ বাড়ি ফেরে খুব বিরক্ত হয়ে। ধ্যাত্তেরি, আজ সারাটা দিনই মাটি হলো, একটা পয়সাও রোজগার করতে পারলাম না। কি হয়েছে গো? আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি কাল কয়েকদিনের জন্য দূরে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে আর কোনো বেচা বিক্রি নেই। কাল খুব ভোরে বেরিয়ে যাব। সময় মতো নাস্তা তৈরি রাখিস, বুঝেছিস? আমি সময় মতো সব গুছিয়ে রাখব, আপনি চিন্তা কইরেন না। পরদিন সকালে রমেশ নাস্তা করে অন্য দূর গ্রামে চলে যায়। কয়েকদিন পরই বাসন্তীর কোল আলো করে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। বাসন্তী ভয়ে কুঁকড়ে যায়। হায় প্রভু, এবারও মেয়ে! আহ, কি সুন্দর ফুলের মতো মা আমার! তোমার নাম দিলাম ফুলমণি। তুমি ভয় পেও না লক্ষ্মী সোনা আমার, আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না। কিন্তু উনি যদি জানতে পারেন, তবে তো আমার আর এই দুধের শিশুটার জানই নিয়ে নেবেন। না না, আমাকে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। উনি শহর থেকে যে কোনো সময় চলে আসতে পারেন। বাসন্তী তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি গুহা দেখতে পায়। হ্যাঁ, এই জায়গাটাই একদম নিরাপদ। আমি আমার ফুলমণিকে এই গুহার ভেতর লুকিয়ে রাখি। এখানে সহজে কোনো বন্য জানোয়ার আসবে না। বাসন্তী তার দুধের বাচ্চাকে গুহায় রেখে আসে। প্রতিদিন লুকিয়ে জঙ্গলে গিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে আসত, আর রাতে গুহার ভেতর ঘুম পাড়িয়ে আসত। কয়েকদিন পর রমেশ বাড়ি ফেরে। ওগো, ফিরে এলেন? ব্যবসা কেমন হলো? হ্যাঁ, এলাম। আগে এক ঘটি জল নিয়ে আয় তো, বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি একটু বসুন। আরে আরে দাঁড়া, বাচ্চা হয়েছে নাকি? কোথায় আমার বেটা ছেলে? নিয়ে আয় তো দেখি, বংশের প্রদীপটা কেমন হয়েছে। ওগো, ওটা আসলে কি ওটা আসলে? স্পষ্ট করে বল, আমার ছেলে কোথায়? যা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার ছেলেকে। ছেলেকে দেখার জন্য মনটা ছটফট করছে। কি আর বলবো আমি, কপাল মন্দ গো আমাদের। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা গেছে। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না।
কপাল আমার, মা বাপও আমাকে কার গলায় ঝুলিয়ে দিয়েছিল কে জানে। আগে মেয়ে দিল, আর এবার যেটা হলো সেটাও মরা। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, অলক্ষী কোথাকার। বাসন্তী কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয়, কিন্তু মনে মনে তার একটাই চিন্তা, তার কোলের সন্তান জঙ্গলের গুহায় আজ কেমন আছে। ওনার সামনে দিয়ে আমি আমার বাচ্চার কাছে যাব কি করে? কোনো একটা বাহানা তো করতেই হবে। সৃষ্টিকর্তা, আমায় একটা বুদ্ধি তো দাও। কিরে বাসন্তী, এই অবেলায় কোথায় চললি কুঠার নিয়ে? ওগো, ঘরে তো উনুন জ্বালাবার মতো এক টুকরো কাঠও অবশিষ্ট নেই। রান্নাবান্না হবে কি করে? আমি জঙ্গল থেকে চট করে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে, যা, তবে চটপট ফিরবি। পেটে খিদের আগুন জ্বলছে আমার। দেরি হলে কিন্তু তোর পিঠের চামড়া থাকবে না, এই বলে রাখলাম। ঠিক আছে গো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। বাসন্তী ঊর্ধ্বশ্বাসে দ্রুত জঙ্গলের সেই গুহায় পৌঁছালো, কিন্তু সেখানে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। গুহার ভেতর বাসন্তী দেখল তার শিশুটির ঠিক পাশেই এক বিশাল নেকড়ে দাঁড়িয়ে আছে। ওরে আমার, এ কি সর্বনাশ হলো! হে প্রভু, দয়া করো আমায়, বুকের মানিককে বাঁচাও। হো নেকড়ে ভাই, দোহাই তোমার, আমার দুধের শিশুটাকে কিছু করো না। আমি বড় অভাগী গো, এই শিশুর কেউ নেই। তুমি একে খেও না নেকড়ে ভাই, তোমার দুটি পায়ে পড়ি। বাসন্তীর করুণ আরতি শুনে নেকড়েটি স্থির হয়ে গেল। সে তার হিংস্র মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল। নেকড়ের পশু মনেও যেন দয়া জাগল। আমার বুকের মানিক, আমাকে ক্ষমা করে দিস। তোকে নিজের বুক থেকে দূরে এই অন্ধকার গুহায় রাখতে হচ্ছে, কিন্তু আমি কি করব রে মা? তোর বাবা তো জানোয়ারের চেয়েও অধম। ঘরে নিয়ে গেলে সে তোকে মেরেই ফেলবে। তার হাত থেকে তোকে বাঁচাতে এছাড়া আর যে কোনো পথ নেই আমার। বাচ্চাটি দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। বাসন্তী এবার অনুনয় বিনয় করে নেকড়েকে বলছে, নেকড়ে ভাই, আমার সোনা মাটাকে একটু দেখে রাখিস। তুই ছাড়া এই বনে ওর আপনার কেউ রইল না। আমি আবার জলদি আসবো তোদের দুজনকে দেখতে। বাসন্তী জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে বাড়িতে ফিরতেই শুরু হয় তার স্বামীর গগন বিদারী চিৎকার। এক আন্টি কাঠ ছানতে তোর এত সময় লাগে? হ্যাঁ, নবাবজাদি পেয়েছিস নাকি নিজেকে, নাকি আমাকে বোকা পেয়েছ? ওগো, আসলে বনের ভেতরে কাঠ পাচ্ছিলাম না, তাই। অনেক হয়েছে তোর এই তালবাহানা। তোর ওই আসলে আসলে বলা বন্ধ কর। গিয়ে চুলোয় হাঁড়ি বসিয়ে দে, জলদি রান্না কর, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেদিন রাতে বাসন্তী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আবার জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতেই রমেশ পথ আটকায়। আজ আবার কুঠার নিয়ে কোথায় চললি? হ্যাঁ, ওগো, কালকের কাঠে তো হবে না, আজ আবার কাঠ আনতে হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? রোজ রোজ কাঠ ফুরিয়ে যায়। আমার খিদে পেয়েছে, তুই এখন কোথাও যাবি না। ঘরের পেছনে কিছু কাঠ পড়ে আছে, ওগুলো দিয়েই রান্না কর। জঙ্গলে পরে গেলেও চলবে। হায় প্রভু, এখন কি হবে? আমার বাচ্চাটা তো খিদের জ্বালায় কাঁদতে শুরু করবে। ওর কান্নার শব্দ শুনে যদি কোনো হিংস্র জানোয়ার গুহায় ঢুকে পড়ে, তবে কি সব শেষ হয়ে যাবে? কিরে, কানে কি তালা লেগেছে? রান্না করতে বললাম না, যা। এদিকে বাচ্চাটি খিদের চোটে গুহায় চিৎকার করে কাঁদছে। সেই রাস্তা দিয়ে মলি আর লালি নামে দুটি ছাগল যাচ্ছিল। থাম তো লালি বোন, একটু শোনো। কি হলো মলি বোন, হঠাৎ থামলে কেন? আরে লালি বোন, মন দিয়ে একটু শোনো তো। গুহার ভিতরে থেকে কেমন যেন একটা বাচ্চার কান্নার শব্দ আসছে। কি বলছো তুমি? গুহার ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ কি করে হতে পারে? আরে হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের বাচ্চার আওয়াজই হবে। আরে সত্যি তো, তুমি ঠিকই বলছো। এ তো মানুষের বাচ্চার কান্নার মতো শোনাচ্ছে। কিন্তু এই গহীন জঙ্গলে মানুষের বাচ্চা এলো কোত্থেকে? তাহলে চলো বোন, গুহার ভিতরে গিয়ে দেখি কে কাঁদছে। এবার লালি এর মলি ছাগল গুহার ভেতরে উকি দিয়েই শিউরে উঠল। দেখল একটা ফুটফুটে বাচ্চা কাঁদছে
আর তার সামনেই নেকড়ে ভাই দাঁড়িয়ে আছে। নেকড়ে ভাই, আমরা ভুল করে তোমার গুহায় চলে এসেছি। বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম তো, তাই আমাদের ক্ষমা করে দাও। ও নেকড়ে ভাই, এই নিষ্পাপ শিশুটিকে দেখো তো একবার। ওকে এখানে কে ফেলে গেল? কি পাষাণ মানুষগুলো! দেখো দেখো, খিদের চোটে বাচ্চাটা কেমন নীল হয়ে যাচ্ছে। নেকড়ে ভাই, তোমার পায়ে পড়ি, তুমি ওকে খেও না। ওর বোধহয় খুব খিদে পেয়েছে। ঠিকই বলেছ মলি বোন, এক কাজ করি, আমি ওকে আমার দুধ খাওয়াই, তবেই ওর কান্না থামবে। লালি ছাগলের দুধ খেয়ে বাচ্চাটি একেবারে শান্ত হলো এবং